করোনাতে আতঙ্ক নয় সচেতনতা চাই রে, বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, সঠিক তথ্য ভাই রে। করোনাতে আতঙ্ক নয় সচেতনতা চাই রে, বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, সঠিক তথ্য ভাই রে। ঘন ঘন সাবান পানিতে হাত ধোয়া চাই রে, বাইরে গেলে সঠিক নিয়মে মাস্ক পরি ভাই রে, মাস্ক পরি ভাই রে। ঘন ঘন সাবান পানিতে হাত ধোয়া চাই রে, বাইরে গেলে সঠিক নিয়মে মাস্ক পরি ভাই রে, মাস্ক পরি ভাই রে। করোনাতে আতঙ্ক নয় সচেতনতা চাই রে, বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, সঠিক তথ্য ভাই রে। করোনাতে আতঙ্ক নয় সচেতনতা চাই রে, বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, 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 সঠিক তথ্য ভাই রে। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি করোনা প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, স্বাস্থ্যসেবা, গুজব, অপপ্রচার ও তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান করোনাতে নাই ভয়, সচেতন হয়ে করব জয়। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা সাহা। ম্যাগাজিন অনুষ্ঠানের এ পর্বে থাকছে নারীর প্রতি সহিংসতা ও পারিবারিক নির্যাতন প্রতিরোধ। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। এই অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC'র কারিগরি সহায়তায় নির্মিত। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং মোবাইলে SMS করে। আমাদের ফেসবুক ঠিকানা www.facebook.com/বরেন্দ্ররেডিওনওগাঁ। আর যারা SMS করে মতামত জানাবেন তারা মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আরবি স্পেস নেম স্পেস লোকেশন এবং আবারও একটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে জানিয়ে দিতে চাই যা যা থাকছে আমাদের আজকের অনুষ্ঠানে। থাকছে করোনা বিষয়ক স্থানীয় সংবাদ, থাকছে করোনা নিয়ে সাধারণ মানুষের ভাবনা, করোনা নিয়ে বিশেষজ্ঞ মতামত, সাক্ষাৎকার, একটি নাটিকা এবং সবশেষে থাকছে করোনা বিষয়ক প্রধান খবর। শ্রোতা বন্ধুরা, করোনা ভাইরাসের এই সময় নারীর প্রতি সহিংসতা ও পারিবারিক নির্যাতন বেড়েই চলেছে। নারীর প্রতি পড়ছে বাড়তি চাপ, তারা নিগৃহীত হচ্ছে পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে। শ্রোতা, এবার আমরা শুনব নওগাঁর করোনা পরিস্থিতি নিয়ে স্থানীয় সংবাদ। নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে, আর শনাক্ত রোগীর সংখ্যা ১৩৮৬ জন। নওগাঁ জেলার সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানা যায়। উপজেলা বিভাজনে শনাক্ত রোগীর সংখ্যা সদরে ৫৫০, রানীনগর ৬০, আত্রাই ৩৫, মহাদেবপুর ১১৩, মান্দা ৫৪, বদলগাছি ১১৯, পত্নীতলা ১০৪, ধামইরহাট ৫৮, নিয়ামতপুর ৭৩, সাপাহার ১৩১ এবং পোরশায় ৮৯ জন। শনাক্ত রোগীদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১০ জন, আর অন্য রোগীরা নিজ নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। উপজেলা বিভাজনে মৃত রোগীর সংখ্যা সদরে ১০, মহাদেবপুর ৩, ধামইরহাট ২, বদলগাছি ২ এবং আত্রাই, মান্দা, পত্নীতলা, ধামইরহাট, নিয়ামতপুর, সাপাহার এবং পোরশায় ১ জন করে। এদিকে এই পর্যন্ত নওগাঁয় চিকিৎসাধীন ১৩০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। উপজেলা ভিত্তিক সুস্থ রোগীর সংখ্যা সদরে ৫১৬, রানীনগর ৫৯, আত্রাই ৩৩, মহাদেবপুর ১০৬, মান্দা ৫০, বদলগাছি ১০৯, পত্নীতলা ১০২, ধামইরহাট ৪৯, নিয়ামতপুর ৬৯, সাপাহার ১২৯ এবং
পোরশায় 87 জন। সিভিল সার্জনের তথ্য অনুযায়ী নওগাঁয় ছাড়পত্রের পর হোম কোয়ারেন্টাইনরত ব্যক্তির সংখ্যা 315 জন, আর ছাড়পত্রের পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনরত ব্যক্তির সংখ্যা 1 জন। শ্রোতা, শুনলাম করোনা বিষয়ক স্থানীয় সংবাদ। শ্রোতা, এবার আপনাদের শোনাবো একটি পিএসএ। শুনছিলাম পিএসএ। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং মোবাইলে SMS করে। আমাদের ফেসবুক ঠিকানা www.facebook.com/বরেন্দ্ররেডিওনগা। আর যারা SMS করবেন তারা মোবাইলে রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আরবি স্পেস নেম স্পেস লোকেশন এবং আবারও একটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। শ্রোতা, এবার আমরা শুনবো করোনা নিয়ে সাধারণ মানুষের ভাবনা। আসলে নারীরা কিছু কিছু ক্ষেত্রে নারীরা সবসময় নির্যাতনের শিকার হয়, এটা মানে অতিরিক্ত বলা নয়, এটা স্বাভাবিকই। কিন্তু এই প্রেক্ষাপট কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন নারীরা, যে সমস্ত নারীরা শুধুমাত্র হাউস হোল্ড ওয়ার্ক করেন, তাদের ফ্যামিলিতে যদি ইনকামের ব্যবস্থা পর্যাপ্ত না থাকে, এই প্যান্ডেমিক কারণে তাদের ইনকামের ইয়েটা কমে যাওয়ার কারণে তারা কিন্তু বিভিন্নভাবে, মানে বিশেষ করে আয় কমার কারণে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। পারিবারিক চাওয়া না পাওয়া নিয়ে পারিবারিক কর্তার সাথে, তার স্বামীর সঙ্গে বা কর্তার সঙ্গে বিভিন্নভাবে মনোমালিন্য হচ্ছে। কিন্তু এখান থেকে বেরিয়ে আসার জন্যে যে ক্রয় ক্ষমতা যদি বৃদ্ধি পায়, সংসারের ইনকামটা যদি বৃদ্ধি হয়, তাহলে এই সমস্যাটা ফিরে আসবে। আর স্বাস্থ্য সচেতনতার ব্যাপারটা হলো যে তারা বাড়ির মধ্যে আছে, বাসার মধ্যে আছে, তারা হয়তো বাজার থেকে যে পণ্য সামগ্রীগুলো কিনে নিয়ে যাচ্ছেন, এই পণ্য সামগ্রীগুলো তারা ভালোভাবে স্যানিটাইজ করা বা সেভাবে পরিষ্কার করা, ধুতো করা, এই ধুতো করে যদি স্বাস্থ্যসম্মত উপায়ে এই জিনিসগুলো করে, বা বাজারে যদি আসেও বাজারে আসার সময় যেন বিধি মেনে আসে, এবং স্বাস্থ্যবিধি মেনে আমাদের হাউস হোল্ড ওয়ার্কের ক্ষেত্রে যে ক্ষেত্রে এই কাজগুলো তারা করছে, তারা রিলেটেড, তাদের বাচ্চাদেরকে হাত ধোয়া, নিজে হাত ধোয়া, বাথরুমে যাওয়ার আগে বাথরুম থেকে বেরিয়ে আসে হাসি কাশি দেওয়ার পর হাত ধোয়া, এই জিনিসগুলো তাদের মধ্যে একটু প্র্যাকটিসিং করা প্রয়োজন। এক্ষেত্রে বলা যায় যে করোনাকালীন সময়ে নারীরা মানসিক এবং শারীরিক উভয়ভাবে নির্যাতিত হচ্ছে। যেমন এখন বর্তমানে প্রায় সকল পুরুষের কাজের সংখ্যাটা কমে গেছে। তারা যে বাইরে কাজের মধ্যে থাকতো, তখন নারীরা কিন্তু স্বাভাবিকভাবে তাদের জীবনযাপন করতে পারতো। কিন্তু যখন ঘরে থাকার প্রবণতাটা বৃদ্ধি পাইছে, তখন তারা ধরেন যে পুরুষের আর্থিক সমস্যার মধ্যে পড়লে সেটা চাপ পড়তেছে নারীদের উপর। মানসিক চাপ, যে বাপের বাড়ি থেকে নিয়ে আসা কিংবা নিজে উপার্জন করা বা তাদের জমানো যে টাকাটা সেটা নিজে খরচ করার জন্য চাপ দেওয়া, এটা একটা মানসিক মানে নির্যাতন আর কি। এর পাশাপাশি যখন তারা তাদের চাহিদাটা পূরণ করতে পারতেছে না, ঠিক তখন তাদের উপর শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। সাধারণ স্বাস্থ্যবিধি বলতে সরকার যেহেতু বলছে যে শীতের মধ্যে করোনা প্রকোপ বাড়তে পারে, তাই আমাদের সকলের উচিত যে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঘর থেকে বাইরে বের হওয়া এবং সাধারণভাবে সচেতনভাবে নিজে মাস্ক পরিধান করা এবং অন্যকে উৎসাহিত করা। আসলে বর্তমানে করোনা ভাইরাস কোভিড-19 সময়ে সবাই তো আমরা বাসায় অবস্থান করছি। এক্ষেত্রে নারীরা বাসায় অবস্থান করতেছে, তো নারীরা যে বর্তমান সময়ে যে নির্যাতনের বেশি শিকার হচ্ছে, সেটা আসলে বাসা থেকে তারা বের হইতে পারতেছে, মানসিক চাপের কারণেও হইতে পারে এই নির্যাতনের শিকারটা, আবার মনস্তান্ত্রিক কারণগুলো যেগুলো আছে এই জন্য হইতে পারে, এই আর কি। তাছাড়াও বাইরে যে তারা যে নারীগুলো বাইরে ঘোরাফেরা করতেছে, তারা যদি সামাজিক যে আচরণগুলো আছে তারা যদি সেগুলো মেনটেন করতে পারে, নারী নির্যাতন কিছুটা হলেও কম আসবে, এটা আমি মনে করি। সাধারণ স্বাস্থ্যবিধি বলতে আমরা যখন ঘরের বাইরে যাব তখন অবশ্যই মাস্ক ব্যবহার করব, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব। আসলে মাস্ক ব্যবহারের বিকল্প কোনো কিছু নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে মাস্ক ব্যবহার করলে করোনা ভাইরাস 1.75 পর্যন্ত নামায় আনা সম্ভব। তো আমরা যখনই বাইরে যাব মাস্ক ব্যবহার করব, জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা অপরকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করব। শ্রোতা বন্ধুরা, করোনা ভাইরাসের প্রাক্কালে নারীর প্রতি যেন সহিংসতা ক্রমেই বাড়ছে। পারিবারিক নির্যাতনের শিকার হয়ে নারী হারিয়ে ফেলছে মানসিক ভারসাম্য। এবারে আমরা শুনবো এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের মতামত। আমাদের সাথে আছেন স্থানীয় করোনা প্রতিরোধ কমিটির একজন সদস্য এবং একজন চিকিৎসক। চলুন শ্রোতা, শুনে আসি আমরা তার কথা। ধন্যবাদ বরেন্দ্র এফএমকে। আমি ডাক্তার কানিস ফারহানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ। নারী সহিংসতা এটা নতুন কিছু না, এটা অনেক আগে থেকেই হয়ে আসছে। তবে ইদানিংকালে দেখা যাচ্ছে যে এটা সহিংসতাটা অনেক বেড়ে গেছে। এটা আমাদের সচেতনতার অভাব আমি বলতে পারবো। আর একটা আমি মনে করি যে পারিবারিক শিক্ষারও কিছু ঘাটতি রয়েছে।
আর এই নারী সহিংসতা যদি আমরা রোধ করতে চাই, তবে সবার প্রথমে যেটা আমাদের দরকার, আমাদের সন্তানদের সুশিক্ষা দান করা, বা আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি করছে, সেই ব্যাপারগুলো আমাদেরকে একটু নজরে রাখা। আর একটা ব্যাপার হচ্ছে যে দেশে যে আইন আছে, আইন কানুন আছে, সেটা যদি সঠিক প্রয়োগ হয় তাহলে আমার মনে হয় নারী সহিংসতা অনেকটাই রোধ করা যাবে। আর করোনার যে স্বাস্থ্যবিধি, সেটা আসলে নতুন করে বলার কিছু নাই। এটা আপনার মিডিয়া, প্রিন্ট, তারপরও আপনার এখনকার যে ইয়াং ছেলেপেলে আছে তারা প্রচার করছে, আপনাদের মধ্যে মিডিয়া সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছে। আপনাদের কল্যাণে আমি মনে করি সবাই স্বাস্থ্যবিধিগুলো জানে, যে আপনার 20 সেকেন্ড ধরে, কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান পানিতে হাত ধোয়া, এরপর হচ্ছে সামাজিক দূরত্ব মেনটেন করা, কমপক্ষে 3 ফিট 6 ফিট হলে ভালো, খুব বেশি যেখানে গ্যাদারিং হয় সেই জায়গাগুলোতে না যাওয়া, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাস্ক পরা। আমরা যদি এই জিনিসগুলো মেনে চলি, আমার মনে হয় আপনাদের কল্যাণে সবাই কিছুটা মেনে চলছে জন্য আমরা বাংলাদেশ অনেকটাই ভালো আছি। তারপরেও ধারণা করা হচ্ছে যে সামনে শীতকাল আসতেছে, সেখানে করোনার প্রকোপ অনেকটাই বেড়ে যাবে। তো বিশেষজ্ঞরা যেহেতু একটা ধারণা পোষণ করছে, সেই ধারণার প্রতি সম্মান দিয়ে আমার মনে হয় এই স্বাস্থ্যবিধিগুলো আমাদের অনেক বেশি মেনে চলা উচিত। যদি মেনে চলি, আমরা বদলগাছি, নওগাঁ, সর্বোপরি পুরো দেশ অনেক ভালো থাকবো। আমরা আসলে যেহেতু নারী স্বাস্থ্য, পুরুষ স্বাস্থ্য নিয়ে কাজ করি, হ্যাঁ, তো আমাদের কাছে যখন একজন রোগী আসে, আমরা দেখি যে তার প্রতি অবিচার করা হয়েছে, সহিংসতা বলো বা যেটাকে আমরা ফিজিক্যাল অ্যাসল্ট বলি, বা রেপ ভিকটিম, বা বিভিন্ন কারণে। আমাদের কাজ হচ্ছে আসলে তার কোথায় ইনজুরি আছে সেটা নোট করা এবং তাকে সুচিকিৎসার ব্যবস্থা করা। তার আসলে কিভাবে সেই সহিংসতার মধ্যে পড়লো বা কোন সেক্টর থেকে বেশি হচ্ছে, এই জিনিসটা কিন্তু মানে সশস্ত্র বাহিনী বা শৃঙ্খলা বাহিনীরা ভালো বলতে পারবে। আমাদের কাছে যে রোগীগুলো আসে, আমি এতটুকু বলতে পারি যে সহিংসতা বেড়ে গেছে, কারণ আমাদের রোগীর সংখ্যা বেড়ে গেছে, কিন্তু আসলে তারা কোন পর্যায় থেকে কিভাবে আসতেছে সেটা কিন্তু মানে স্বাস্থ্য বিভাগে জানার কথা না। আসলে সচেতনতা থেকে বড় কিছু নাই আসলে। হ্যাঁ, এখন আপনার সামনে মনে করেন একটা নির্যাতন হচ্ছে, আপনি সেটা দেখছেন, দেখে কিছুই করছেন না, এর থেকে বড় গর্হিত কাজ তো কিছু হতে পারে না। আপনার একজনের সামনে নির্যাতন হচ্ছে, আরো 10 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমরা, তাই না? তো সেক্ষেত্রে যদি আমরা কিছুই না, যদি 10 জন যে একটু দাঁড়াই ওখানে, তাহলে কিন্তু অনেকটাই রোধ করা সম্ভব। আর পারিবারিক যে নির্যাতনে আমাদের রুগীরা আসে, সাধারণত পরিবারের যে লোকজন আছে, একটা পরিবারের সবাই কিন্তু খারাপ থাকে না। সেক্ষেত্রে একজন যখন দেখতেছে যে নির্যাতন করতেছে, বাকিরা যখন যদি সাপোর্ট দেয় সেই মেয়েটাকে, তাহলে কিন্তু নির্যাতন অনেক অংশে কমে যায়। আর একটা আমরা মনে করি যে করোনার জন্য অনেকেই আসলে কর্মহীন হয়ে পড়েছে, দারিদ্র্যর একটা হাহাকার দেখা দিচ্ছে চারপাশে। তো দারিদ্র্যটা বলেন বা বেকার সংখ্যা বেড়ে গেছে, এটাও আমার মনে হয় একটা অনেক বড় কারণ। প্রথম দিকে সব লেভেলের সবাই আসলে খুবই সতর্ক ছিল। যখন করোনাটা প্রথম আমাদের দেশে আসলো, সবাই সতর্ক ছিল, যার কারণে হয়তো আমরা অনেকটাই বেঁচে গেছি। কিন্তু দীর্ঘদিন হয়তো থাকার কারণে মানুষ অনেকটাই ঢিলা হয়ে গেছে। সেটা আমি ছেলে মেয়ে স্পেসিফিক ভাবে বলতে চাচ্ছি না, এটা সবার মাঝেই এই অসচেতনতা দেখা দিয়েছে। যার কারণে আমি আসলে সবার প্রতি বার্তা দিতে চাচ্ছি যে সবাই সচেতন হন। বিশেষ করে হাসপাতাল হচ্ছে রোগ জীবাণুর আখড়া, এখানে শুধু করোনা না, এখানে এমন কোনো জীবাণু নাই সেটা নাই। তো আমি সবার প্রতি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই যে হাসপাতালে যখন আসবেন অনুগ্রহপূর্বক মাস্ক পরে আসেন। এটা আপনার যেমন সুরক্ষার জন্য, আমাদের স্বাস্থ্যকর্মী সুরক্ষার জন্য। কারণ একজন স্বাস্থ্যকর্মী যদি আল্লাহ না করুক আক্রান্ত হয়, উনার দ্বারা 100 জন আক্রান্ত হয়ে যাবে। সেই 100 জনের মধ্যে আপনার ভাই থাকতে পারে, আপনার পরিবার থাকতে পারে, আপনার কেউই না হোক, আপনার দেশের নাগরিক তো থাকবে। সুতরাং হাসপাতালে আসার সময় অবশ্যই আপনি মাস্ক পরিধান করুন। এমন না যে আপনি বাহিরে পরবেন না, তা না, সব জায়গাতেই পড়বেন। তবে হাসপাতাল যেহেতু রোগী থাকে, এখানে জীবাণু থাকে, সেহেতু একটু বাড়তি সতর্কতার প্রয়োজন আছে। শ্রোতা, শুনছিলাম বিশেষজ্ঞ ডাক্তারের মতামত। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। এই অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC'র কারিগরি সহায়তায় নির্মিত। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন ফেসবুক এবং SMS এর মাধ্যমে। আমাদের ফেসবুক ঠিকানা www.facebook.com/বরেন্দ্ররেডিওনগা। আর যারা SMS এর মাধ্যমে প্রশ্ন করতে চান, মতামত জানাতে চান, তাদের জন্য বলছি, আপনার মোবাইলে রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RB স্পেস নেম স্পেস লোকেশন এবং আরও একটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 717 এই নম্বরে। শ্রোতা, নারীর প্রতি নির্যাতন ও পারিবারিক সহিংসতা করোনা ভাইরাসের মতো দুর্যোগেও যেন ছাড়ছে না, বরং বাড়ছে ক্রমান্বয়ে।
শ্রোতা, এ বিষয়ে শুনব একজন ভুক্তভোগী নারীর সাক্ষাৎকার। করোনা আসার পর তো সবাই গৃহবন্দী, যেটা আমরা সবাই জানি। ছেলেরা, মেয়েরা, শিশুদের স্কুল বন্ধ হয়ে গেছে, ছেলেদের অনেকের অফিস থেকে ছাঁটাই হয়ে গেছে, অনেকের আবার ব্যবসায় লস হয়ে গেছে, অনেকে অনেকভাবে চারিদিকে মানে ক্ষতির শিকার হয়ে সবাই এসে ঘরে বসে আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়িতে সবসময় মেয়েদের থাকতে হয়। অধিকাংশ মেয়েরাই আমাদের দেশে গৃহিণী, তারা তাদের পরিবারকে দেখাশোনা করে, সারাদিন পরিবারের সমস্ত কাজ করে, তাছাড়া পরিবারের যেসব সদস্য আছে তাদের দেখাশোনা করে। কিন্তু করোনাকালীন সময় এই যে মানুষ ঘরবন্দি হয়ে গেছে, যার কারণে পুরুষরা বাইরে যেতে পারছে না, শিশুরা বাইরে যেতে পারছে না। এখানে সব থেকে বেশি প্রেশার এখন আসতেছে নারীর ওপর। তার কারণ যে সময়টা বাচ্চারা স্কুলে থাকে সে সময়টা তারা তাদের মতো করে একটু সময় বের করে নিয়ে হয়তো কাজ করতেছে অথবা একটু বিশ্রাম করতেছে। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যখন সবাই বাড়িতে আসে তখন তাদের সেই বিশ্রামের সময়টা আর থাকছে না, কারণ তারা তাদের কাজগুলো করতেছে, তার সাথে সাথে তারা যে সময়টা আগে ফ্রি পেত সেই সময়টাতে এখন তারা বাচ্চা, হাজব্যান্ড অথবা আদার্স ফ্যামিলি মেম্বারদের পেছনে ব্যয় করতে হচ্ছে। আর এই ক্ষেত্রে তারা হচ্ছে যে অনেক রকম নির্যাতনের শিকার হচ্ছে। যেমন হচ্ছে যে অর্থনৈতিক নির্যাতন হতে পারে বা সেটা মানসিক নির্যাতনও হতে পারে। অর্থনৈতিক নির্যাতনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন যেহেতু মানুষের হাতে কর্ম নাই, সেহেতু অর্থনৈতিক চাপটা আসা স্বাভাবিক, কারণ এখন দ্রব্যমূল্যের মূল্য একদম কম নাই, সেগুলো আস্তে আস্তে বাড়তেছে। তো সেই ক্ষেত্রে আমাদের পরিবারের যে ব্যয় খরচ সেটা তো বাড়তেছে, যার কারণে পরিবারে অর্থনৈতিক যে সংকট দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক পরিবার আছে যারা তাদের স্ত্রীদের উপরে প্রেশার ক্রিয়েট করতেছে যেন তারা তাদের বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসে বা তারা তাদের আত্মীয়দের কাছ থেকে টাকা সংগ্রহ করতে। কিন্তু এখানে এখন তো বর্তমান অবস্থা যা, তাতে তো প্রত্যেকটা পরিবারেই অর্থনৈতিক সংকট। সেক্ষেত্রে সে কি করে তার আত্মীয় ভাই কিংবা বাবার কাছ থেকে টাকা নিয়ে আসবে? আর এছাড়া যে মানসিক চাপ সেটা তো আছেই। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এক্ষেত্রে সবাইকে সবার সহযোগী হতে হবে, সচেতন হতে হবে। এখন যদি নারীরা বাসায় থাকতেছে, তারা সব কিছু করতেছে, এর উপরে যদি তারা অতিরিক্ত প্রেশার শিকার হয়, তারা হচ্ছে হাজব্যান্ডের কাছ থেকে এরকম নির্যাতিত হয় কিংবা বাকি অন্যান্য মেম্বারদের কাছ থেকে নির্যাতিত হয়, তাহলে তো এটা তাদের কাছে অনেক বেশি কঠিন হয়ে যাবে এই সময়টাকে কাটিয়ে ওঠা। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা পুরুষরা তাদের পাশে দাঁড়াই, আমরা বলি যে এই সমস্যাটা তো আমরা একসঙ্গে সবাই সম্মুখীন হচ্ছি, আমরা একসঙ্গে এটাকে কাটিয়ে উঠব। আমি তোমার পাশে আছি, তুমি তোমার মতো করে কাজ করো, তোমার কোথাও যদি সমস্যা হয় আমাকে বলো, আমি তোমার পাশে আছি। আমাদের অর্থনৈতিক সমস্যা হোক কিংবা মানসিক সমস্যা, প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রে আমরা তোমার পাশে আছি। তোমার ভয় পাওয়ার দরকার নাই, তোমার ভেঙে পড়ার দরকার নাই। আমরা সবসময় চাই যে আমরা সবাই মিলে ভালো থাকি। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে যে আমরা যেটুকু সময়ের জন্য বাইরে যাই তখন অবশ্যই মাস্ক ব্যবহার করব। এছাড়া আমাদের যে হ্যান্ড স্যানিটাইজার আছে আমরা সবসময় সেটাকে ব্যবহার করব, খাবার আগে পরে কিংবা বাড়ি থেকে আসার পরে হাত ধোবো, সেটা হ্যান্ড ওয়াশ দিয়ে হোক কিংবা সাবান দিয়ে, যার বাসায় যেটা আছে সে সেটা ব্যবহার করতে পারে। এছাড়া যেটা হয় যে খাবারের ক্ষেত্রে যেটা আমরা অনেক সময় খাবারটা ঠিক মতো সেদ্ধ করে খাই না, এক্ষেত্রে আমরা খাবারটাকে ঠিক মতো সেদ্ধ করে খেতে পারি। আর করোনাকালীন সময় যেটা আসতেছে যে গরম পানি বা চা এ জাতীয় খাবারগুলো বেশি খাওয়া যায়, যেমন চায়ের সাথে বিভিন্ন ধরনের মশলা যেমন হচ্ছে লবঙ্গ, গোলমরিচ বা এই জাতীয় জিনিসগুলো চায়ে ব্যবহার করে খেলে অনেকটাই হচ্ছে করোনার কালীন সময়ে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে আমরা তো অনেক খবর দেখতেছি বা অনেক হচ্ছে আপডেট নিউজ শুনতেছি যে আমরা কি করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এগুলো শুনতেছি যে এগুলো করা করোনাকালীন সময় আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তো আমরা চেষ্টা করব যে এই সবগুলো মেনে চলার। শ্রোতা, শুনছিলাম একজন ভুক্তভোগী নারীর সাক্ষাৎকার। শ্রোতা বন্ধুরা, এবারে শোনা যাক নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা কিভাবে বেড়েই চলছে এ বিষয়ে সুস্মিতা সাহার রচনা ও পরিচালনায় একটি রেডিও স্পট, সংগ্রামী নারী। রহিমা, গার্মেন্টসের চাকরিটা ছেড়ে দিলে নাকি? চাকরি করি আর না করি তাতে আপনার কি?
জানেন না করোনা ভাইরাসের এই সময় সবকিছু বন্ধ। ও, তাহলে কি এখন ঘরে বসে বসে খাবে? এভাবে বলছেন কেন? ঘরে কি আর কোনো কাজ নেই? ছেলে মেয়ে দেখাশোনা করা, পরিবারের ননদ দেবর শ্বশুর শাশুড়ি দেখভাল করা, সংসারে অন্যান্য কাজ করা, এসব কি আপনি চোখে দেখতে পান না? রহিমা, ইদানিং তোমার মুখ খুব বেড়েছে, তাই না? একদিন আমি তোমার থোতা মুখ ভোতা করে দেব বলে দিলাম। পারেন তো আপনি ওই একটা কাজই করতে। নিজে তো আমার কামায়ে বসে বসে খান, আবার আমাকেই বলছেন আমি বসে বসে খাই। আপনার শরীরে কি দয়ামায়া বলতে কিছুই নেই? কি? আমি তোর কামাইতে খাই? তুই যা তো আমার বাড়ি থেকে। তোর মতো বউ থাকার থেকে না থাকাই ভালো। প্রয়োজনে আমি আবার বিয়ে করব। তুই কি করতে পারিস কর। আপনি সকল সময় আমার সাথে খারাপ ব্যবহার করেন, আমাকে সহ্যই করতে পারেন না। আমি সারাদিন এত কাজ করি, সংসারে খেটে মরি, তবু আপনার মন পেলাম না। নেকা কান্না বন্ধ কর। আমি যে করোনা ভাইরাসের এই সময় কিছু টাকা চেয়েছিলাম ব্যবসার জন্য, কই দিয়েছিলে তখন? আমার সব মনে আছে। আবার বলে আমি সংসারে খেটে খেটে মরি, তাই না? আপনি তো ব্যবসা করেন না, টাকা হাতে পেলেই নেশা টেশা করে উড়িয়ে দেন, না হলে জুয়া খেলেন। আমি সব জানি। আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি। চুপ হারামজাদি, চুপ। বের হ আমার বাড়ি থেকে। তোকে আমার দরকার নেই। বের হ, বের হ বাড়ি থেকে। বের হ, বের হ, বের হ বলছি। বের হ, বের হ, বের হ বলছি। বাবা গো, মরে গেলাম গো, বাঁচাও কেউ আমাকে। বের হয়েই যাব, সবাইকে জানাবো নারীরা করোনার এই সময়ে কিভাবে নির্যাতনের শিকার হচ্ছে, কিভাবে তারা সংগ্রাম করছে, কিভাবে লড়াই করছে, সব জানাবো সবাইকে, সব কিছু। আরে যা যা যা, জানা সবাইকে। শ্রোতা শুনলেন সুস্মিতা সাহার রচনা ও পরিচালনায় রেডিও স্পট সংগ্রামী নারী। আশা করি রেডিও স্পটটি আপনাদের ভালো লেগেছে। শ্রোতা, এবার আমরা শুনব একটি পিএসএ। করোনা একটি ভাইরাস, একটি রোগ। এর সাথে কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্র, শ্রেণী বা এলাকার মানুষের সম্পর্ক নেই। তাই কেউ যদি বলে একটি নির্দিষ্ট ধর্মের মানুষ করোনায় আক্রান্ত হবে অথবা আক্রান্ত হবে না, তাহলে সেটিও ভুল। করোনা কোনো পাপের ফল নয়। যে কেউ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। উপযুক্ত চিকিৎসার জন্য নিকটস্থ করোনা ভাইরাস পরীক্ষাগার যেমন জেলা বা উপজেলা সরকারি হাসপাতালে যোগাযোগ করুন। করোনা পরীক্ষা করুন। প্রভাবিত কিংবা বিভ্রান্ত হবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। জনস্বার্থে আমেরিকান সেন্টার, ঢাকা। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, BNNRC। সৌজন্যে বরেন্দ্র রেডিও ৯৯.২ FM, নওগাঁ। শ্রোতা, শুনছিলাম পিএসএ। শ্রোতা বন্ধুরা, এখন শুনবো করোনা বিষয়ক প্রধান প্রধান খবর। সরকার স্বাস্থ্যবিধি মেনে বাহিরে চলাচল করতে জোর দিচ্ছে। গত ২৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেবা পেতে মাস্ক পরা বাধ্যতামূলক।
18 নভেম্বর থেকে প্রতিদিন ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে মহানগরী ও জেলার 5টি উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক পরার বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। এছাড়া র্যাবের পক্ষ থেকে অভিযান পরিচালিত হচ্ছে। তবুও স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষের উদাসীনতা দেখা যাচ্ছে। জিগাতলা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের প্রায় 1.5 ঘণ্টাব্যাপী এই অভিযানে পথচারী, দোকানদার, স্থানীয় বাসিন্দাদের মাস্ক না পরার অপরাধে অর্থদণ্ড দেওয়া হয়। মাস্ক না পরার অপরাধে শিক্ষার্থী সহ কয়েকজনকে সতর্ক করা হয়। জিগাতলা মোড় এলাকার ফুলকলি সুইটস অ্যান্ড ফুডের বিক্রেতা খোরশেদ আলমের মুখে মাস্ক ছিল না। এই দোকানদারের সামনে লেখা ছিল না নো মাস্ক নো সার্ভিস। ভ্রাম্যমাণ আদালত দোকানের ভিতরে ঢুকতেই খোরশেদ আলম মুখে মাস্ক পরে ফেলেন। এ সময় তাকে 1000 টাকা জরিমানা করা হয়। খোরশেদ আলম বলেন, সব সময়ে মাস্ক পরেন তিনি, এখন পরতে ভুলে গেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান বলেন, প্রথম দিকে 200 টাকা জরিমানা করা হয়েছে, এখন অপরাধের মাত্রা বুঝে 1000 টাকাও জরিমানা করা হচ্ছে। অর্থদণ্ড দিয়ে আসলে মানুষকে মাস্ক ব্যবহারে বাধ্য করা যায় না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার উদ্দেশ্য হল মানুষের মুখে মাস্ক পরা বিষয়ক সচেতনতা বাড়ানো। জনসাধারণকে আরও সচেতন হতে হবে। শ্রোতা শুনছিলেন করোনা বিষয়ক প্রধান প্রধান খবর। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। এই অনুষ্ঠানটিতে আমেরিকান সেন্টার ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC'র কারিগরি সহায়তায় নির্মিত। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি প্রযোজনা এবং উপস্থাপনায় ছিলাম আমি সুস্মিতা সাহা, আর সম্পাদনা করেছেন মোহাম্মদ শরীফুদ্দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এ প্রত্যাশায় ইতি টানছি। শ্রোতা বন্ধুরা, করোনা প্রতিরোধে সরাসরি আলাপচারিত অনুষ্ঠান হ্যালো ডাক্তারে যুক্ত হতে পারেন আপনিও। হ্যালো ডাক্তার অনুষ্ঠানে সরাসরি ফোন করে জানতে পারেন করোনা বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর। হ্যালো ডাক্তার অনুষ্ঠানটি শুনতে কান পাতুন আগামী রবিবার এবং বৃহস্পতিবার ঠিক বিকেল 5:01 শুধুমাত্র বরেন্দ্র রেডিও 99.2 FM এ। শেষ করছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান করোনাতে নাই ভয়, সচেতন হয়ে করব জয়। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, রেডিও বরেন্দ্র থেকে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার প্রচারিত হচ্ছে করোনা প্রতিরোধ বিষয়ক সরাসরি ডাক্তারের সাথে কথা বলা ও প্রশ্ন করে করোনা সম্পর্কে জেনে নেওয়ার অনুষ্ঠান হ্যালো ডাক্তার। শুনতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ বিদায়।